শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে চারিদিকে যখন আলোচনা, ভারতীয় সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আবারও তার সাক্ষাৎকার প্রকাশ এবং তার অডিও বার্তা দিয়ে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিজম, যেখানে বলা হচ্ছে 6 মাসের মধ্যে তিনি ফিরবেন, এই বছরেই ফিরবেন এবং স্পেসিফিক টার্গেটও করা হচ্ছে আগামী 16ই ডিসেম্বর। কেউ কেউ অতি উৎসাহ নিয়ে বলছেন বিমানবন্দরে শেখ হাসিনা আসলে 2 কোটি লোকের সমাগম হবে, 2 কোটি লোক তাকে স্বাগত জানাবে। এরকম আলোচনার মাঝে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট, শেখ হাসিনা মানে আওয়ামী লীগ কেন ফিরেছে, আওয়ামী লীগ কখন ফিরেছে, জুলাই যোদ্ধাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ আজকে প্রাসঙ্গিক হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তর আলোচনার মধ্যে সরকারের কোনো মানে টু শব্দটিও আমরা শুনছিলাম না। অবশেষে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক দিন ক্যামেরার বাইরে থেকে অতঃপর যখন ক্যামেরার সামনে আসলেন কিংবা মানে সাংবাদিকদের তাকে পাওয়ার মতো ঘটনা ঘটল, তিনি বক্তব্য দিলেন, তখন আমরা জানতে পারলাম যে সরকার চাইছে শেখ হাসিনা দেশে ফিরে আইনি মোকাবেলা করুন, আইনের মুখোমুখি হন এবং মানে তিনি মোকাবেলা করে যদি জয়ী হন তাহলে হবেন, পরাজিত হলে হবেন, এই মনোভাব সরকার রাখছে। সরকার শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে স্পেসিফিক কি ভাবছে, কি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনার ফেরার এই আলোচনাটা ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ, নাকি এর পেছনে সত্যিই কোনো বাস্তবতা রয়েছে যেটা নিয়ে সরকারের মধ্যেও ভাবনা চিন্তা শুরু হয়েছে। অনেকে বলছেন ভারতের সঙ্গে পেছনে পেছনে বাংলাদেশের সরকারের এটা নিয়ে কোনো না কোনো আলোচনা হচ্ছে। বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা তিনি গতকালকে একটি মানে লাইভ শোতে বলেছেন যে যে ঘটনাগুলো ঘটতে দেখছি, যে বক্তব্যগুলো আসছে, তাতে শেখ হাসিনা যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, যেভাবে তিনি কনফিডেন্টলি কথা বলছেন, তাতে মনে হচ্ছে যে কোনো না কোনো আন্তর্জাতিক সিগন্যাল তিনি পেয়েছেন এবং ভারত তলে তলে বাংলাদেশের সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা চালিয়ে যেতে পারে, এরকমটাও তিনি মনে করছেন। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি স্বরাষ্ট্রমন্ত্রী কি ভাবছেন শেখ হাসিনার ফেরা না ফেরা নিয়ে। থাকবেন দর্শক। বলছিলাম শেখ হাসিনাকে নিয়ে চতুর্দিকে আলোচনা, সাংবাদিকদের বিশ্লেষণ, মাহফুজ আলমের পোস্ট, আসিফ নজরুলের পোস্ট যে আওয়ামী লীগ ছিলই, আওয়ামী লীগ ফেরেনি, তারা ছিল কিন্তু তাদের দম্ভ ফিরেছে, এরকম বক্তব্য নানা দিকে আলোচনাগুলো আরো বেশি উস্কে দিচ্ছে। ঠিক তখনই সরকারের অবস্থানটা জানাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সরকার কি বলছে? প্রথম আলোর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। শেখ হাসিনার দেশে ফেরা, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফেরত চায়, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। অর্থাৎ শেখ হাসিনা দেশে ফিরুন সেটা সরকার চাইছে। তার আরো ডিটেল বক্তব্যে ব্যাপারটা আরো স্পষ্ট হতে পারবেন আপনারা। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত চায় যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। অর্থাৎ শেখ হাসিনা এসে মামলা মোকাবেলা করুন, এটা সরকার চায়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা সম্প্রতি কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি শিগগিরই দেশে ফিরে আসার কথা বলেছেন। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন বিস্তর আলোচনা হচ্ছে তখন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এখানে ভাষাটা খুব গুরুত্বপূর্ণ, দেখুন ভাষাটা খেয়াল করে। এর আগে শেখ হাসিনা ব্যাপারে যে ভাষা ব্যবহার করত সেটা হচ্ছে যে স্বৈরাচার, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা, এই শব্দগুলো ব্যবহার করা হতো। কিন্তু এই যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু এখানে বলা হয়েছে বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার,
অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনা এটা বলা হয়নি। এটা কিন্তু একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তার মানে কেউ ভাবতেই পারেন যে ডাল মে কুছ কালা হ্যাঁ। সেখানে বলা হচ্ছে যে ফেরার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে যেন তিনি বাংলাদেশে মামলার মুখোমুখি হন। ছাত্র জনতার আন্দোলনের মুখে যে পতন, সেই পতনের পরে শেখ হাসিনা দিল্লিতে রয়েছেন সেটা আমরা সবাই জানি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও অনেক কথা বলেছেন, যেমন পশ্চিমবঙ্গের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হওয়া সহ তাদের একাধিক রাজ্যে বিভিন্ন যে আইন পাশ হয়েছে, সেই আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত তার অভ্যন্তরে তাদের নাগরিকদের জন্য কি আইন করবে না করবে সেটা তাদের ব্যাপার, আমাদের মাথা ঘামানোর কিছু নেই। খুবই স্মার্টলি এই কথাটা বলা হয়েছে। ইউনূস সরকার হলে বলতো যে এই আইন করছে, ভারতকে উড়িয়ে দাও, ভারতকে গুড়িয়ে দাও, সেভেন সিস্টার আলাদা করে ফেলো, এটা করো ওটা করো। যে বক্তব্যগুলো ইউনূস সরকারের সময়ে আমরা দেখেছি, ইম্যাচিউরড, নন পলিটিক্যাল, হার্মফুল এবং যুদ্ধবাজ মনোভাবের মানুষ ছাড়া ওই ধরনের মন্তব্য করতে পারে না। নিশ্চয়ই বিএনপি সেই পথে যাইবে না। আরও অনেক কথা বলেছেন। শিশু রামিসার যে ঘটনা, সেই ব্যাপারেও বলেছেন দ্রুত বিচার হবে। সেগুলো নিয়ে আলোচনা করতে চাইছি না। এই আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের মনোভাব কি। যেটা বললাম, সরকার মনে করছে যে শেখ হাসিনা ফিরে আইনি মোকাবেলা করুন। এবং সেই ক্ষেত্রে আমরা যদি একটু স্মরণ করতে চাই, 2 দিন আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তিনি বলেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরলে, মামলা মোকাবেলা করতে চাইলে তার ব্যাপারে ইনসাফ করা হবে। এই কথাও বলেছিলেন যে তার সরকারের আমলে ইনসাফ করা না হলেও তার ব্যাপারে ইনসাফ করা হবে, যেন এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু না হয়, তিনি যেন সঠিক বিচারটা পান এবং তিনি তার অধিকার পুরোপুরি ভোগ করেন। ভোগ করে আইনি মোকাবেলা করে তিনি যদি বিজয়ী হন ওয়েল, তিনি যদি পরাজিত হন ওয়েল, এভাবেই বক্তব্য দেওয়া হয়েছে। তার ভেতরে ভেতরে সরকারের মধ্যে কিছু একটা হচ্ছে, কিছু একটা ভাবনা হচ্ছে এবং সেই ভাবনায় আন্তর্জাতিক চাপ থাকতে পারে, ভারতের চাপ থাকতে পারে, বহুবিধ ব্যাপার হতে পারে। সরকারের বহু ব্যাপারে তো সরকারকে মাথায় রাখতে হয়। যেমন এই যে বন্দরে যুদ্ধজাহাজ, আমেরিকার যুদ্ধজাহাজ আসবে, বাংলাদেশের বিমানবন্দর আমেরিকা ব্যবহার করবে, এই খবরগুলো যখন উৎপাদন হচ্ছে তখন চীনকে কিভাবে বাংলাদেশ তখন মোকাবেলা করবে, ভারতকে কিভাবে মোকাবেলা করবে, এই ব্যাপারগুলোও ভাবাচ্ছে। সুতরাং একটা সরকার, একটা দেশের সরকার ইচ্ছা করলেই নিজের মতো করে সব কিছু করতে পারে না। আন্তর্জাতিক বহু কিছুর ওপরে তাকে ডিপেন্ড করতে হয় অনেক ক্ষেত্রে। শেখ হাসিনার ক্ষেত্রেও ব্যাপারটা যদি তেমন হয় এবং তেমন হওয়ার পরিপ্রেক্ষিতে সরকারের ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি এক ধরনের চেঞ্জ অনুভব করা যায়, তাহলে বলতে হবে যে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত দেয়া, ঘোষণা দেয়া, সাক্ষাৎকার দিয়ে খুবই কনফিডেন্টলি কথা বলা, এটার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে। সেই কারণটা কি সেটা তো আর আমরা জানি না। তবে বিবিসির সাবেক প্রধান সাবির মুস্তফা যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই কনফিডেন্ট কথাবার্তায় মনে হচ্ছে ভেতরে ভেতরে তিনি আন্তর্জাতিক কোনো একটা সিগন্যাল পেয়েছেন এবং তার হয়ে সম্ভবত ভারত বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কোনো নেগোসিয়েশনে লিপ্ত হয়েছে। দর্শক, আপনিও কি তাই মনে করেন সাবির মুস্তফার মতো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। গতকাল রাতে ইউনূসের ঘেটুপুত্র উজিরে খামোখা বিহারী মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কিংবা আওয়ামী লীগ ফিরে আসা কিংবা আওয়ামী লীগ ফিরে এসেছে এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে না? এর কয়েক ঘন্টার ব্যবধানে সে আরো একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে সে আবার ব্যালেন্স করেছে। অর্থাৎ প্রিভিয়াস স্ট্যাটাসে সে বলেছিল জুলাই জঙ্গিরা কিংবা জুলাই সন্ত্রাসীরা আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের যত অপকর্ম ছিল অপকর্ম তারা করেছে, ইনক্লুডেড জামাত, বিএনপি, এনসিপি সবাইকে সে দোষারোপ করেছে। তৎক্ষণাৎ সেই বিষয়টাকে ব্যালেন্স করবার জন্য পরবর্তীতে কয়েক ঘন্টা পর আর ফেসবুকে আরো একটি স্ট্যাটাস দেয়, ওইটাও মোটামুটি ভাইরাল হয়ে গেছে। এখন এই স্ট্যাটাসের
পর আজ সকালে কিংবা দুপুরে বাংলাদেশ সময় সেফ নজরুল, চিনেন না? সেফ নজরুল মানে আসিফ নজরুল, 26 লক্ষ ভারতীয় তত্ত্বের যে আবিষ্কারক, সেফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেও একটা স্ট্যাটাস দিয়েছে। আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। আওয়ামী লীগ কিভাবে বিভ্রান্ত করেছে মানুষকে? আপনার মতো 26 লক্ষ ভারতীয় এই ধরনের মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছে? আওয়ামী লীগ কোনো ভূমিকা রেখেছে? রাখা নাই তো। আওয়ামী লীগ এই মুহূর্তে যেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সেই পরিকল্পনা তাদেরকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। কি সেই পরিকল্পনা? এটা খুব সিম্পল। দেখেন, 5 আগস্ট বাংলাদেশে যা কিছু হয়েছে, যেই জঙ্গি হামলা হয়েছে কিংবা জঙ্গি উত্থান হয়েছে, এইটাতে বাংলাদেশের অনেক মানুষ সমর্থন দিয়েছিল, অনেক মানুষ রাজপথে নেমে এসেছিল। এইখানে আমি সাধারণ মানুষকে দোষারোপ করব না, যারা ভুল বুঝে সেই জঙ্গি উত্থানে সম্পৃক্ত ছিল কিংবা তারা সাড়া দিয়েছিল কিংবা তারা রাস্তায় নেমেছিল, তাদের ভুল বোঝার কোনো কারণ নেই। কারণ তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছিল, তাদেরকে প্রভাবিত করে, তাদেরকে ফাঁদে ফেলে এক প্রকার রাস্তায় নামানো হয়েছিল। সুতরাং তাদেরকে দোষারোপ করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সেই জুলাই আগস্টের ষড়যন্ত্রে যারা ডলার খেয়ে, যারা মার্কিন ডিপ স্টেটের টাকা খেয়ে, আইএসআই এর টাকা খেয়ে রাস্তায় নেমেছিল, সেই সব তথাকথিত বুদ্ধিজীবী, সুশীল, গণমাধ্যম কর্মী, সেই সব মিডিয়া জগতের ব্যক্তিত্বরা, এদেরকে মাফ করার প্রশ্নই আসে না। কারণ তারা জেনে বুঝে ফাঁদে পা দিয়েছে, তারা জেনে বুঝে এই কাজগুলা করেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করবার জন্য অর্থের বিনিময়ে তারা রাস্তায় নেমেছিল, মানুষকে প্রভাবিত করেছে, মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তারা এই কাজগুলা করেছে। তাদেরকে বাংলাদেশের মানুষও কখনো মাফ করবে না, এইটা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। যার ধৈর্য নাই তার রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। একটা কথা তো সবাই আপনারা জানেন, প্রেম এবং যুদ্ধ, এই দুইটা জায়গায় যারা ধৈর্য ধারণ করতে পারে না তারা কখনোই সফলতার মুখ দেখে না। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ যে ধরনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, এটা নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ। অনেকেই প্রশ্ন করতে পারেন কি সেই পরিকল্পনা? দেখেন, 5 আগস্ট যেভাবেই হোক আওয়ামী লীগের পতন হয়েছে, সেখানে ষড়যন্ত্র থাক, সেখানে মেটিকুলাস ডিজাইন থাক, সেখানে ডিপ স্টেট থাক, সেখানে আইএসআই থাক, সেখানে তুর্কি থাক, সেখানে হোয়াটএভার যাই থাক না কেন, যারাই থাক না কেন, আওয়ামী লীগের কিন্তু পতন হয়েছে এবং বাংলাদেশের মানুষের কিন্তু পুঞ্জীভূত একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ 5 আগস্ট বাংলাদেশে ঘটেছে, এটা তো সত্য। সেখানে ডিজাইন ছিল কিনা ওইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে একযুগে তাদের পতন ঘটাতে বাধ্য করেছে। এখন তৎক্ষণাৎ যদি ইউনূসের সরকার গঠন করার পর 3 মাসের মাথায় একটা নির্বাচন হতো, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো, আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে ভোটের রাজনীতিতে তারা সফল হতো? তারা কটা আসন পেত? হাতে গোনা 10টা, 5টা, ধরেন 20টা। বিরোধী দল হবার মতো সক্ষমতা তৎকালীন সময়ে আওয়ামী লীগের ছিল না, কারণ তৎকালীন সময়ে জনপ্রিয়তা একদম তলানিতে ছিল। কিন্তু 2 বছরের ব্যবধানে এখন বাংলাদেশ আওয়ামী লীগ ইতিহাসের সব থেকে জনপ্রিয় দল কেন? 75 পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে যে জনপ্রিয় হয়েছে বাংলাদেশে, সেটা কখনোই ছিল না। এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস না করলে আপনারা বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে কথা বলেন, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের সাথে কথা বলেন, দেখেন আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তারা কতটা উন্মুখ হয়ে আছে। 5 আগস্টের পর আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ বেঁচে গেছে, কারণ গত 15 বছরে সংগঠনটাকে ওইভাবে পরিচর্যা করা হয়নি। শুধুমাত্র রাষ্ট্রের ভালো করার জন্য, রাষ্ট্রকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগ সর্বাত্মক চেষ্টা করেছে, সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু দল হিসেবে, সংগঠন হিসেবে আওয়ামী লীগ অনেকটা পিছিয়ে গিয়েছিল। শুধুমাত্র দেশকে এগিয়ে নিতে গিয়ে সংগঠনের প্রতি কারোর কোনো সুদৃষ্টি ছিল না, যার কারণে অনুপ্রবেশকারী, যার কারণে এই গুপ্তরা লুঙ্গির নিচে লুকিয়ে থাকতে পেরেছে। এছাড়া কিন্তু পারতো না। সঠিক রাজনৈতিক চর্চাটা বন্ধ ছিল শুধুমাত্র দেশকে এগিয়ে নেওয়ার জন্য। এই যে 2 বছরের ব্যবধানে আওয়ামী লীগ এই মুহূর্তে এতটা জনপ্রিয় দল কেন হয়েছে? ইউনূস, বিএনপি, জামাত, এনসিপি, এদের দুঃশাসন, আইনের শাসনের অনুপস্থিতি, বিচার বিভাগে আধিপত্য, দলীয়করণ, মববাজি, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়া, বাণিজ্য চুক্তি, আওয়ামী লীগকে কেন্দ্র করে অসংখ্য মিথ্যাচার, 26 লক্ষ ভারতীয়, এই মিথ্যাচার,
ভারতের সাথে একাধিক দেশ বিরোধী চুক্তি, অসম চুক্তি, এই ধরনের মিথ্যাচার। আওয়ামী লীগ ভারতের দালাল, ভারতকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়েছে, ট্রানজিট সুবিধা দিয়েছে, অন্যান্য সুবিধা দিয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম আওয়ামী লীগ ভারতের কাছ থেকে বরং সুবিধা নিয়েছিল, সুবিধা দেয়নি, যেটা বর্তমান সরকার দেওয়ার চেষ্টা করছে। ক্ষমতায় টিকে থাকবার জন্য যে কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে, জনাব তারেক রহমান সেই দিকে আগাচ্ছে। এগুলা নিয়ে মিথ্যাচার, পাশাপাশি নারী স্বাধীনতায় যে হস্তক্ষেপ বর্তমান সরকার এবং জামাত করেছে, এটা দেখার পর বাংলাদেশের নারী গোষ্ঠী তারা কিন্তু কোনোভাবেই এই দুইটা দলকে মন থেকে গ্রহণ করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। কারণ দিন যত আগাবে নারীদের প্রতি তাদের যে একটা বিদ্বেষমূলক মনোভাব, সেটা ধীরে ধীরে বেড়ে যাবে এবং এরপর নারীরা কিন্তু একটা পর্যায়ে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। আমি বলে রাখলাম, আপনারা আমার কথা মিলিয়ে নেবেন। দেখেন, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, উনিও আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, আওয়ামী লীগ ছিল, আছে, আওয়ামী লীগকে ফিরতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আওয়ামী লীগ এই মুহূর্তে কতটা জনপ্রিয় আপনাদের কোনো আইডিয়াতেও নাই। আর এটাই ছিল আওয়ামী লীগের অন্যতম বৃহৎ পরিকল্পনা, নীরবতা। আওয়ামী লীগ কোনো প্রতিরোধ করেনি, চাইলে পারত না। আওয়ামী লীগের যে 5-6 কোটি সমর্থক আছে, তারা যদি এক যুগে রাস্তায় 10% নেমে যেত, পৃথিবীর কোন শক্তি আছে তাদেরকে বাধা দিতে পারতো? অনেকেই বলেন সাংগঠনিক সমস্যা, সাংগঠনিক দুর্বলতা, নিজেদের মধ্যে বিভেদ, নিজেদের মধ্যে কোন্দল, নিজেদের আভ্যন্তরীণ বিভিন্ন ঝামেলা, এইসব কিছু উতরে আওয়ামী লীগ আসলে রাজপথে নামতে পারবে না। এটা আপনাদের ভুল ধারণা। আওয়ামী লীগ মূলত নীরব ছিল, কারণ নীরব থেকে বাংলাদেশের মানুষকে উপলব্ধি করতে বাধ্য করেছে, বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে এই বঙ্গে আওয়ামী লীগ ছাড়া কখনোই গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এইসব বিষয় বাংলাদেশে কখনো থাকবে না। বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাবে, বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন না, আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে যাবে এই দেশটা মৌলবাদীরা দখল করবে। সেটাই তো এখন হয়েছে, দেখতে পাচ্ছেন না? একটা কথা মাথায় রাখবেন, বিএনপি, জামাত কিংবা অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, ইভেন আমরা যারা কথা বলেন, আপনারা যে জিনিসটা এখন ভাবেন, এটা আরো 10 বছর আগে শেখ হাসিনা ভেবে রেখেছেন। এটাই শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক বিচক্ষণতা। শেখ হাসিনা বলেছেন তিনি ফিরবেন, তিনি মাথা উঁচু করে ফিরবেন। তাকে ফেরানোর জন্য বিমান পাঠানো হোক, পাসপোর্ট ঠিক করে দেওয়া হোক, বলেছেন না? এই কথা বলার পর জুলাই সন্ত্রাসী, বিএনপি, জামাত, এদের মাথা নষ্ট হয়ে গেছে। এরা দিক বিদিক ছুটাছুটি করতেছে, কি করবে কি করবে না। কারণ প্রত্যেকেই তো রাষ্ট্রদ্রোহ মামলা খাবে, সংবিধান অবমাননার দায়ে সবার তো শাস্তির আওতায় আসতে হবে। এই সরকার কিন্তু অবৈধ। যদি ইউনূস কোনো বৈধ সরকার না হয়, ইউনূস যেভাবে সরকার গঠন করেছে তার কোনো প্রকার সাংবিধানিক ভিত্তি নেই, আইনি বৈধতা নেই। ইউনূস যেহেতু অবৈধ সরকার ছিল, ইউনূসের আয়োজিত যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের আয়োজন, সেই ইউনূসের আয়োজিত নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা কখনোই বৈধ হতে পারে না। 72-এর সংবিধান যদি ঠিক থেকে থাকে, সেই সংবিধান মোতাবেক যদি এখনো রাষ্ট্র পরিচালনা হয়ে থাকে, সেই ক্ষেত্রে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বর্তমান বৈধ প্রধানমন্ত্রী। আমরা সেদিকে যাব না, সে কথা বলবো না। কিন্তু শেখ হাসিনার ভয়, আওয়ামী লীগের ভয় যে এদের মনের মধ্যে প্রবেশ করেছে, সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। সুতরাং হতাশ হবার কিছু নেই। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আছে। সেফ নজরুল, আপনার শাস্তি বাংলাদেশের মাটিতে হবে, বাংলাদেশের মানুষ আপনার বিচার করবে। আমরা কোনো হুমকি দামকি দিলাম না, জাস্ট আপনাদের অপকর্মগুলো আমরা বাংলাদেশের মানুষকে বারবার স্মরণ করিয়ে দেব যে আপনারা কতটা দেশদ্রোহী, কতটা দেশ বিরোধী, স্বাধীনতার বিরুদ্ধে আপনাদের কতটা অবস্থান। শেখের বেটি আইতাছে। ভালো থাকবেন, ধন্যবাদ।